দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। নির্বাচন কিন্তু চারিদিকে অস্বস্তিকর শূন্যতা। ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য স্টেটসম্যান আনইজি ভ্যাকুয়াম শীর্ষক এক সম্পাদকীয়তে এমনটাই বলবার চেষ্টা করেছে। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই সনদ নিয়ে একটি গণভোটের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সনদের লক্ষ্য হলো নির্বাহী ক্ষমতার ভারসাম্য পুনর্গঠন, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা এবং স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, অর্থাৎ সংবিধানের কিছু জায়গা, কিছু ধারা সংশোধন করবার জন্য এই জুলাই সনদ এবং জুলাই সনদেরই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। বর্তমান বাংলাদেশের সরকার সেটি ঘোষণা করেছে, সরকারের নির্বাচন কমিশন সেটি ঘোষণা করেছে। তফসিল ঘোষণার পরে বাংলাদেশে আপনারা অতীতেও কি দেখেছেন? একটা অন্যরকম, একটা ভিন্ন রকম একটা আবহ তৈরি হওয়া। কিন্তু আজকে আপনি খেয়াল করে দেখুন যে 11 তারিখে তফসিল ঘোষিত হয়েছে। 11 তারিখের পরে 12 তারিখে একটা হানাহানি হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং আজকে 14 তারিখ। চারিদিকে কি শুনতে পাচ্ছেন কোনো নির্বাচনের আমেজ বা হাওয়া? শুনশান নীরবতা। সেই বিষয়টি স্টেটসম্যান তাদের সম্পাদকীয়তে তুলে ধরবার চেষ্টা করেছেন। তারা বলছে যে এই যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তেও বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট গভীরভাবে অস্থির হয়ে রয়ে গেছে। এখনও রাজনৈতিক অনেক বিষয় অনিষ্পন্ন অবস্থায়। তারা আরও বলছে যে কেন্দ্রীয়ভাবে বর্তমানে বাংলাদেশ এক ধরনের অস্বাভাবিকতার মুখোমুখি। ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো কর্তৃত্ব ও দিক নির্দেশনা প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে, আর ক্রমবর্ধমান মেরুকরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতির প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় 2 দশক ধরে লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে, আর দেশে ফেরার ক্ষেত্রে আইনি ও নিরাপত্তাজনিত বাধাগুলো অনেকটাই দূর হয়ে গেছে বলা যায়। উল্লেখ্য, আগামী 25শে ডিসেম্বর তিনি দেশে ফিরছেন বলে এরই মধ্যে তার দল বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে সাংবাদিক সম্মেলন করে এমন একটি ঘোষণা দিয়েছেন। কিন্তু দেশে চলমান পরিস্থিতি ইসলামপন্থী দলগুলোর জন্য একটি উর্বর ক্ষেত্র তৈরি করেছে, বিশেষ করে জামাতে ইসলামের জন্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্থবিরতাকে কাজে লাগিয়ে নিজেদের দৃঢ় ও প্রভাবশালী রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা। এর মাধ্যমে তারা এমন এক বয়ান তৈরি করছে যা দেশের বহুত্ববাদী ও গণতান্ত্রিক চেতনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। 1971 সালের মুক্তিযুদ্ধ সহ প্রতিষ্ঠিত ঐতিহাসিক বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে তারা মধ্যপন্থী রাজনীতির প্রতি জন আস্থা দুর্বল করার চেষ্টা করছে। এতে কেবল রাজনৈতিক নয়, বরং দেশের নৈতিক ও আদর্শিক ভিত্তিকেও আঘাত করা হচ্ছে। একই সময়ে কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা আওয়ামী লীগও তীব্র বিশ্বাসযোগ্যতার সংকটে পড়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব নির্বাসনে এবং জনগণের ক্ষোভ ও অসন্তোষের সঙ্গে যথাযথভাবে মোকাবেলা করতে না পারায় বর্তমান রাজনৈতিক প্রতিযোগিতায় দলটি প্রায় প্রান্তিক হয়ে পড়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তের কথা যদি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই শূন্যতা কেবল দলীয় দ্বন্দ্বের বিষয় নয়, এটি বাংলাদেশের রাজনীতির কেন্দ্র দখলের লড়াই, যে কেন্দ্র ঐতিহাসিকভাবে উদার, গণতান্ত্রিক ও প্রগতিশীল কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করেছে। এই অনিশ্চয়তাকে আরও বেশি ঘনীভূত করছে নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান, যারা মধ্যপন্থী উদার রাজনৈতিক জায়গা দখলের চেষ্টা করছে। এই নতুন দলগুলো বিএনপির সম্ভাব্য সমর্থনে ভাগ বসাতে চাইছে, আর ভাসমান ভোটাররা গভীর উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা নেতৃত্বের দৃশ্যমান উপস্থিতি, রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা ও আদর্শিক
স্পষ্টতার মতো বিষয়গুলো বিবেচনা করছে একটি অত্যন্ত মেরুকৃত পরিবেশে। এই প্রেক্ষাপটে বিএনপির সামনে দ্বিমুখী চ্যালেঞ্জ, একদিকে কেন্দ্রের দিকে তাদের মনোযোগ দেওয়া, অন্যদিকে নিজেদের রাজনৈতিক পরিচয় নতুনভাবে সংজ্ঞায়িত করা। দলটি পূর্বের ইসলামপন্থী মিত্রদের থেকে দূরত্ব তৈরি করে নিজেদের একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। কিন্তু এই কৌশল অনেকটাই প্রতিক্রিয়াশীল। যে দৃঢ়তা ও অগ্রাসী বয়ান নির্মাণ প্রয়োজন তা এতে অনুপস্থিত। বিশেষ করে সেই ভাসমান ভোটাররা যারা ইসলামপন্থী প্রভাব নিয়ে শঙ্কিত, আবার প্রচলিত দলীয় রাজনীতির প্রতিও সন্দিহান, তারা এখনো বিএনপির ওপর আস্থা রাখতে পারছে না। এর প্রভাব কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাজনৈতিক কেন্দ্র যদি ইসলামপন্থী আধিপত্যের দিকে সরে যায়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতা, সীমান্ত পারের সহযোগিতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক ও সামাজিক পরিবেশের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিএনপি যদি নিজেদের অবস্থান সফলভাবে পুনর্গঠন করতে পারে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে তা বহুত্ববাদকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মানদণ্ডকে আরও সংহত করতে পারে। বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নেতৃত্বের উপস্থিতি, রাজনৈতিক বয়ান নিয়ন্ত্রণ এবং আদর্শিক বিশ্বাসযোগ্যতা, এই তিনটি বিষয় নির্ধারণ করবে দেশের ভঙ্গুর রাজনৈতিক কেন্দ্র টিকে থাকবে নাকি তা চরম মেরুকরণের কাছে নতি স্বীকার করবে। আগামী কয়েক মাস কেবল কে দেশ শাসন করবে তা নির্ধারণ করবে না, বরং আগামী বহু বছরের জন্য বাংলাদেশের গণতান্ত্রিক গতিপথ ও সামাজিক সংহতের ভিত্তিও গড়ে দেবে। চমৎকার একটি বিশ্লেষণী এডিটোরিয়াল দ্য স্টেটসম্যানের। সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি শুধু বাংলাদেশের জন্য না, আমাদের এই আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটা নতুন মেরুকরণ, একটা নয়া মেরুকরণ হতে চলেছে। এই মুহূর্তে আওয়ামী লীগ অনুপস্থিত। বিদ্যমান ব্যবস্থা যা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত আওয়ামী লীগের উপস্থিতি বা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ ছাড়া বিএনপি বহুত্ববাদী রাজনীতি এবং অসাম্প্রদায়িক রাজনীতির চর্চার কেন্দ্রে থাকতে পারে বিএনপি, কিন্তু বিএনপি সেটি কতটুকু কাজে লাগাতে পারবে এটি প্রশ্ন। যেমন আমি গতকালকের একটা ভিডিওতে বলেছি যে আওয়ামী লীগ প্রচণ্ড জনপ্রিয়, কিন্তু এই জনপ্রিয়তাকে আসলে কাজে লাগানোর মতো কোনো লক্ষণ আমরা দেখছি না। সেই জায়গায় আওয়ামী লীগ যে এই নির্বাচনটা হবে না বা হতে দেবে না, এটি কিভাবে করবে, এটা আসলে আমরা এখনো খুঁজে পাই না। কারণ আওয়ামী লীগের ভেতরের কর্মকাণ্ড বা ভেতরে যদি কিছু হয়, বাইরেও তো তার সাড়া শব্দ পাওয়া যায়, সেই সাড়া শব্দ নেই। সেই জায়গায় আসলে বাংলাদেশের আগামীর রাজনীতি কি হবে এটা এই মুহূর্তে বলা কঠিন। বিএনপি একটা সুযোগ কাজে লাগাতে পারত। বিএনপি ধীরে ধীরে প্রচণ্ড চাপের মুখে, চারিদিকে বিশেষ করে জামাত ইসলামের নেতৃত্বে যে বলয়টা, সেই বলয়ের মুখে বিএনপি প্রচণ্ড চাপের মুখে। বিএনপি এই মুহূর্তে যেটি করতে পারত, যে বাংলাদেশের সব দলের অংশগ্রহণে নির্বাচনের একটা খুব জোরালো সাড়া শব্দ তুলতে পারত। আমি ধরে নিলাম আওয়ামী লীগ ক্ষমতাকালে বিএনপির উপরে অত্যাচার নির্যাতন করেছে। এই অত্যাচার নির্যাতনটা বিএনপি নিজেরাই রচনা করেছিল 2001-06 কালে যে কর্মকাণ্ড করেছিল তার প্রেক্ষিতে। কিন্তু আজকে বাংলাদেশ এমন এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি, এই মুহূর্তে কে কাকে কিভাবে অত্যাচার করেছে এগুলো ভুলে যাবার সময়। ভুলে গিয়ে সব দলের অংশগ্রহণে প্রয়োজনে আওয়ামী লীগের সঙ্গে নেগোশিয়েট করে হলেও যে এবার আমরা ক্ষমতায় যেতে চাই, তোমরা আমাদের পেছনে থাকবা, নেপথ্যে থাকবা, সহযোগিতা করবা। আওয়ামী লীগ আমার ধারণা করি সেই জায়গাতেও আপোষ করবে যে একটা বিএনপিকে ক্ষমতায় পাঠাবে। বিএনপি যদি যোগ্যতার সাথে দেশ শাসন করতে পারে তাহলে কন্টিনিউ করবে, আর যদি না পারে তাহলে 5 বছর পর ক্ষমতা পরিবর্তন হবে, কিংবা তার আগেও ক্ষমতা পরিবর্তন হতে পারে। বিএনপির এই মুহূর্তে এই কাজটি করা ছাড়া বিএনপির ক্ষমতায় যাওয়ায়, বিদ্যমান ব্যবস্থায় ক্ষমতায় যাবার কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের রাজনীতি একটা ভিন্ন মেরুতে মেরুকরণ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেগুলো। বিএনপি যত দ্রুত এই জিনিসটা বুঝবে, তত দ্রুত বাংলাদেশের জন্য, আমাদের এইখানকার রাজনৈতিক কারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আবির্ভূত হবে। এখন
আমরা জানি না যে বিএনপির সেই শুভবুদ্ধি উদয় হবে কিনা। চূড়ান্তভাবে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে তখন হয়তো বিএনপি বুঝবে, যখন ক্ষমতা হারিয়ে ফেলবে। এই যে আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে ক্ষমতায় আসা থেকে যখন বঞ্চিত হবে, তখন যদি বিএনপির বোধোদয় হয়, তবে তখন বোধোদয় হলে পরিশ্রমটা, খাটুনিটা আরও বেশি হবে। বিএনপির জন্য আরো কঠিন হয়ে যাবে, সোজা কথা। কাজেই এখনই সময় বিএনপির ঘুরে দাঁড়িয়ে একটি ভিন্ন চিন্তা করা, বহুদলীয় রাজনীতি, বহু দলের, সব দলের একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা পরিবেশ তৈরি করা কিন্তু, এবং এই নেতৃত্বটা দেওয়া কিন্তু বিএনপিরই দায়িত্ব। যার হাত দিয়ে বিএনপি গড়ে উঠেছে, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে সব দলের রাজনীতি উন্মুক্ত করে দিয়েছিল। 1975 সালে যখন রাজনীতি বন্ধ হয়ে গিয়েছিল, দলীয় রাজনীতি, তার পরে যে স্থবিরতা তৈরি হয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব দলের রাজনীতি, এমনকি জামাতের পর্যন্ত রাজনীতি করার সুযোগ তৈরি করেছিল, এবং যার দরুন বিএনপি ওই সময় বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আজকে তারেক রহমান তার পিতার সেই পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে একটা ভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, তার হাতে সুযোগ আছে। কিন্তু তিনি সেটি নিয়ে যাবেন কিনা, সেটি বিলিয়ন ডলারের প্রশ্ন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।